প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে জানাই আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালকে পার্ট 1 এ আমরা আলোচনা করেছিলাম পরিসংখ্যানের মধ্যক, মধ্যক-জোড়, মধ্যক-বিজোড় এসব সূত্রাবলী নিয়ে আমরা আলোচনা করেছিলাম এবং মধ্যকের বিভিন্ন পরিচয় এবং গতকালকে আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করি। ঠিক আছে? আজকে ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে তোমার আজকে প্রায় 70 থেকে 75% তোমার আজকে পরিসংখ্যান বলতে গেলে তোমার শেষ। তুমি একদম প্রত্যেকটা বিষয় নিয়ে তুমি একদম ক্লিয়ার হবা। যেমন ধরো মধ্যক, প্রচুরক। ঠিক আছে? তো আমি কথা না বাড়িয়ে আমি মূল পড়াতে চলে যাচ্ছি। ঠিক আছে? দেখো, আজকে যে জিনিসটা নিয়ে আসছি এটা হয়তো তোমরা কোথাও পাবা না, এত গোছানোভাবে ভাইয়া তোমাদের জন্য এই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য ভাইয়া নিয়ে আসছি। ঠিক আছে? যেমন ধরো উপাত্ত আমি একটি উপাত্ত দিছি, এখানে তোমার 40টার মতো তোমার উপাত্তে তোমার সংখ্যা আছে। আর আমি দেখো নিচে কি লিখছি, একটা উপাত্ত দিছি আর তোমার নিচে লিখছি, দেখো ক নম্বরে কি লিখছি, প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। ঠিক আছে? প্রদত্ত উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। তারপর হচ্ছে উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে প্রদত্ত উপাত্তের সারণী তৈরি করো। তারপর লিখছি গণং সারণী থেকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করো। তারপর হচ্ছে 9 নম্বরে কি লিখছি, সারণী থেকে মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। 6 নম্বর হচ্ছে সারণী থেকে গড় নির্ণয় করো। ঠিক আছে? তারপর হচ্ছে 6 নম্বরে হচ্ছে লিখছি সারণী থেকে সংক্ষিপ্ত আকারে গড় নির্ণয় করো। তারপর বর্গীয় নম্বরে লিখছি সারণী থেকে আয়তলেখ বহুভুজ অজীব রেখা অঙ্কন করো। ঠিক আছে? এই একটি উপাত্ত থেকে এই উপাত্তে আমি সব রকম, এই যে তুমি যখন তুমি গাইড বই তোমার যখন তুমি বই যখন তুমি খুলবে, তুমি এইসব টপিকই বারবার দেখবা। ঠিক আছে? এইসব টপিক নিয়ে তোমার প্রশ্ন আসছে। ঠিক আছে? ঘুরে ফিরে এগুলোই প্রশ্নটা তুমি গাইড বই খুললেই তুমি এগুলো দেখতে পাবা। ঠিক আছে? তো তোমাদেরকে আমি বলবো যে কথা, সেটা হচ্ছে মনোযোগ সহকারে বা যে উত্তরগুলো আমি সমাধান করেছি তোমরা আস্তে আস্তে ওগুলো দেখো। ঠিক আছে? যেমন আমি লিখছি প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করো। ঠিক আছে? আমরা এখন এই বিষয়ে এখন আলোচনা করব। দেখো লিখছি, দেখো ক নং, প্রদত্ত উপাত্তের গড় নির্ণয় করা হলো। ঠিক আছে? উদ্দীপক হতে পাই উপাত্তের সংখ্যা 40টি। আমরা নিজেরাও দেখছি 40টি আমাদের উপাত্তের সংখ্যা ছিল। তারপর হচ্ছে উপাত্তের যোগফল। ঠিক আছে? আমরা যখন উপাত্তের গড় নির্ণয় করতে যাব তখন আমাদের উপাত্তের যোগফল আর সমষ্টির আমাদের প্রয়োজন হবে। তোমরা হয়তো এগুলো পরিচিত যে ক্লাস 8 বা 8ম শ্রেণী বা 7ম শ্রেণীতে তোমার এই প্রদত্ত উপাত্ত থেকে গড় নির্ণয় করা, তারপর হচ্ছে মধ্যক প্রচুরক করা, এগুলো হচ্ছে তোমরা সাধারণত পরিচিত। ঠিক আছে? যেমন ধরো এই উপাত্তের সংখ্যা 40টি। ঠিক আছে? উপাত্তের যোগফল 70 যোগ 40, এই যা আছে সবগুলো একসাথে যোগ করে বাইরে পেয়েছিলাম 2396। ঠিক আছে? তারপর দেখো আমরা জানি দিয়ে আমরা লিখছি উপাত্তের গড় সমান উপাত্তের সমষ্টি ডিভাইড বাই উপাত্তের সংখ্যা। ঠিক আছে? তারপর উপাত্তের সমষ্টিতে আমরা এই যে সমষ্টি পেয়েছি ওইটার নিচে আমি লিখছি উপাত্তের সংখ্যা যদি আমরা 59.9 পেয়েছি। ঠিক আছে? প্রায় 60-এর কাছাকাছি। ঠিক আছে? তারপর হচ্ছে ক নং আমরা কি লিখছি, দেখো আমাদেরকে বের করতে বলছে ক নংয়ের মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। ঠিক আছে? প্রদত্ত উপাত্তের মধ্যক ও প্রচুরক নির্ণয় করা হলো। আমি উপাত্তগুলোকে ঊর্ধ্বক্রম আকারে সাজাইছি। তোমরা যখন মধ্যক প্রচুরক নির্ণয় করতে যাবা অত থেকে তখন তোমাকে সেটি ঊর্ধ্বক্রম আকারে সাজাতে হবে। ঠিক আছে? ছোটো থেকে বড় হিসেবে সাজাতে হবে। তখন আমি দেখো 35 আমাদের যেটা সর্বনিম্ন মান আর সর্বোচ্চ মান হচ্ছে 90। ঠিক আছে? তো আমি ভাইয়া কী করছি, ঊর্ধ্বক্রম আকারে সাজাইছি। ঠিক আছে? তারপর হচ্ছে এই যে এখানে দেখো, এখানে n = 40 যা জোড় সংখ্যা। ঠিক আছে? তো মধ্যক নির্ণয় করার সময় আমাদের কি জোড় সংখ্যা হলে একটি সূত্র, বিজোড় সংখ্যা হলে আরেকটি সূত্র। ভাইয়া যে এই সূত্রাবলী পড়িয়েছিলাম দেখো ওইখানেই আছে, জোড় সংখ্যা হলে n/2তম পদের এটা সূত্র আর বিজোড় হলে এটা সূত্র। ঠিক আছে? যেহেতু আমাদের প্রতিটা একটি জোড় সংখ্যা সেহেতু ভাইয়ার এই মধ্যক = n/2তম পদ যোগ n/2তম প্লাস 1তম পদের মান ডিভাইড বাই 2, আমার এই সূত্রটা ব্যবহার করতে হয়েছে। তো n/2তম পদ যেহেতু 40, আমরা এর জায়গায় যদি 40 বসাই তাহলে আমরা 20তম পদ পাবো, 21তম পদ পাবো। ঠিক আছে? ডিভাইড বাই 2, যখন আমরা ষাট যোগ ষাট ডিভাইড বাই 2 = 60 লিখলাম। ঠিক আছে? এরপর হচ্ছে প্রচুরক। তাই আমাকে প্রচুরক নির্ণয় করতে বলছে। প্রচুরকের ক্ষেত্রে আমরা সবাই জানি প্রচুরক হয় যেটি সর্বাধিক সংখ্যা থাকে ওইটা আমরা প্রচুরক হিসেবে ধরে রাখি। ঠিক আছে? যেহেতু এখানে ষাট সংখ্যাটি সর্বাধিকবার আছে সেহেতু প্রচুরক ষাট। তুমি যদি যে এখানে
যে কই এই যে এই তো দেখো, তোমরা দেখো এতে শেড 1 2 3 4 5 6 এই 6বার আছে শেড সংখ্যাটি, সেহেতু এই শেডটি হচ্ছে প্রচুরক। ঠিক আছে, এই শেডটি হচ্ছে প্রচুরক। তো তারপর আমাদের প্রচুরক পাইছি আমরা শেড। ঠিক আছে, এরপর গণক আমাদের কী বলতে বলছে, উপযুক্ত শ্রেণী ব্যবধান ধরে প্রদত্ত উপাত্তের সারণী তৈরি করা হলো। ঠিক আছে, তাহলে আমরা দেওয়া আছে উপাত্তে, দেখো আমরা সর্বনিম্ন সংখ্যা কত পেয়েছিলাম, আমরা সর্বনিম্ন সংখ্যা পেয়েছিলাম 35। ঠিক আছে, আর বলছে সর্বোচ্চ সংখ্যা কত, 90। ঠিক আছে, আমরা 90 পেয়েছিলাম। সো ওইখান থেকেই আমরা এখন পরিসর নির্ণয় করতেছি কেন ভাইয়া, আমাদেরকে সারণী তৈরি করতে বলছে। ভাইয়া গত পার্ট 1-এ বলেছিলাম পরিসরের ব্যবহার, সারণী যখন আমরা যখন এই তোমার সারণী তৈরি করতে হবে, তখন আমাদের এই পরিসরের ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো পরিসর সমান আমরা কি লিখছি, সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। ঠিক আছে, তো সর্বোচ্চ সংখ্যা আমরা 90 লিখছি, বিয়োগ সর্বনিম্ন সংখ্যা 35 লিখে যোগ 1 লিখে আমরা 56 পেয়েছি। ঠিক আছে, এই যে আমরা এখন আমাদের সারণীটা তৈরি করে ফেললাম। এই যে শ্রেণী ব্যবধান 10 ধরে, আমরা শ্রেণী ব্যবধান 10 ধরে করছি। ঠিক আছে, শ্রেণী ব্যবধান 10 ধরে করলা ভালো। ঠিক আছে, তো শ্রেণী ব্যবধান 10 ধরে আমরা শ্রেণী সংখ্যা নির্ণয় করেছি পরিসর বাই 10। ঠিক আছে, ওই 10টা লিখছি। তারপর হচ্ছে 56 বাই, যে আমাদের পরিসর আমরা 56 পেয়েছিলাম, 56 বাই 10 5.6 আসে, প্রায় 6-এর কাছাকাছি। ঠিক আছে, এরপর হচ্ছে শ্রেণীব্যাপ্তি। এই যে আমরা তোমার হচ্ছে এই তোমার এই সারণীটা তৈরি করলাম, বা সারণী কীভাবে তৈরি করব, আমাকে যখন সারণী তৈরি করতে বলবে, আমার এখানে 6 আসছে। ঠিক আছে, আমার তাহলে 6, তাহলে আমাকে 6 ঘর আঁকতে হবে। তো যেহেতু 6 ঘর আমাকে অঙ্কন করতে হবে, সেহেতু আমি 8 ঘর করে নিব। কেন 8 ঘর করে নিব, এই যে ভাইয়া শ্রেণীব্যাপ্তি, টালিচিহ্ন, গণসংখ্যা, এগুলো আমার লেখার জন্য আমাকে 1 ঘর প্রয়োজন হবে। তারপর নিচে দেখো মোট n সমান 40, এটা লেখার জন্য আমাকে 8 ঘর প্রয়োজন হবে। সেহেতু সবগুলো মিলে আমাকে 8 ঘর তোমার অঙ্কন করতে হবে। ঠিক আছে, তো আমরা সারণীটা 8 ঘর করে অঙ্কন করব। তো দেখো ভাই, আমি শ্রেণীব্যাপ্তি 31 থেকে ধরেছি, কারণ 31 থেকেই ধরতে হবে, কারণ আমাকে 10 করে বলছে, আর আমার সর্বোচ্চ মান 90 ছিল, সেহেতু 90 যদি হিসাব করে আমাদের 31 থেকে ধরতে হবে। ঠিক আছে, আর যদি তুমি এটাকে যদি 30 ধরো, তাহলে তোমার এখানে 39 ধরতে হবে, কিন্তু তাও কিন্তু হবে না, কারণ তোমার এখানে 90। ঠিক আছে, তো আমরা 31 থেকে 40 ধরেছি, আমরা 31 থেকে 40 হিসাব করে আমরা টালিচিহ্ন ব্যবহার করেছি, আমরা গণসংখ্যা লিখেছি। ঠিক আছে, তো 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, আমরা এভাবে লিখে আমরা টালিচিহ্ন ব্যবহার করেছি। গণসংখ্যা, তো আমরা গণসংখ্যাগুলো লিখেছি। ঠিক আছে, আমরা যে এখানে বের করলাম যে আমরা ঊর্ধ্বক্রম আকারে সাজিয়েছি না, এটা থেকে আমাদের মধ্যক প্রচুরক নির্ণয় করতে হবে। ঠিক আছে, এই মধ্যক প্রচুরক আমরা যখন নির্ণয় করে ফেলছি, তখন আমাদের যেমন সারণীর প্রয়োজন হয়েছে, তখন সারণীতে আমাদের এটি কাজে দিবে। ঠিক আছে, এই উপাত্তটি আমাদের কাজে দিবে, তখন আমরা ওখান থেকে হিসাব করে আমরা এই যে সারণীতে আমরা গণসংখ্যা হিসাব করে বসিয়েছি। ঠিক আছে, তারপর হচ্ছে গণক আমাকে কি বলেছে, গণকে বলেছে ঘনক সারণী থেকে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করো। ঠিক আছে, তো আমরা কি লিখলাম, ঘনক সারণী থেকে ক্রমযুক্ত গণসংখ্যা সারণী তৈরি করা হলো। ঠিক আছে, এই যে আমরা ভাইয়া ক্রমযুক্ত গণসংখ্যা কীভাবে হিসাব করে দেখেন ভাইয়া, শ্রেণীব্যাপ্তি আমরা চারটি ঘর তৈরি করব, এপাশে 4টি ঘর, আর যখন আমরা ক্রমযুক্ত গণসংখ্যা করব না, তখন আমরা ঘর করব 6টি। আমাদের যেহেতু তোমার ওই শ্রেণী সংখ্যা আসছে, আমরা 7টা করব, গতবারের মতো 8টা করবো না। ঠিক আছে, আমরা 7টা করবো। 7টা কেন করবো ভাই, ক্রমযুক্ত গণসংখ্যা যখন করবো আমাদের এখানে 40 আসবে। ঠিক আছে, তখন ক্রমযুক্ত গণসংখ্যা ভাইয়া কীভাবে বের করে দেখেন ভাইয়া, আমি কীভাবে করছি, এই যে 4 আছে না, আমরা 4টা বসিয়েছি। ঠিক আছে, তা আমরা কোনাকুনি যোগ করবো, যেমন 8-এর সাথে যদি 4 যোগ করি, তাহলে আমাদের আসে কত, 12। ঠিক আছে, আর 12-এর সাথে 11 যখন যোগ করব, তখন আমাদের কত আসবে, তখন আমাদের আসবে 23। ঠিক আছে, আমরা যখন 23-এর সাথে 11 যোগ করবো, দেখুন কোনাকুনি যোগ করে আমি ক্রমযুক্ত গণসংখ্যাটা আমরা হিসাব করে বসাবো। ঠিক আছে, তাহলে 3-একে 4, ঠিক আছে, তাহলে 3-একে যখন 4 হয়েছে, 2-কে কত হয়েছে, 3 হয়েছে। ঠিক আছে, তাহলে কত আসছে, 34। ঠিক আছে, তো 34-এর সাথে আমি যখন 3 বসাবো, যোগ করব, তখন আমার কি হবে, 37। ঠিক আছে, 37-এর যখন আমি 3 যোগ করবো, তাহলে আমার আসছে 40। ভাইয়া এভাবে ক্রমযুক্ত গণসংখ্যা হিসাব করা হয়। ঠিক আছে ভাইয়া,
এরপর থেকে ইনশাল্লাহ আমাদের ক্রমজিত গণসংখ্যা আর ভুল হবে না। তাহলে আমরা কীভাবে করব, এই যে 4টা হিসাব করব, এই যে শ্রেণীব্যক্তি করলাম, টালি চিহ্ন তুমি চাইলে ব্যবহার করতে পারো বা ব্যবহার না করতে পারো, কোনো অসুবিধা নেই। তো গণসংখ্যা বা ক্রমজিত গণসংখ্যা, ঠিক আছে, আমরা এভাবে ক্রমজিত গণসংখ্যা বের করে ফেলব। এরপরে হচ্ছে ভাইয়া সর্বশেষ আমাকে কি বলল, আমাকে বললো মধ্যক ও প্রচুরক। এইটির ব্যবহার ভাইয়া খুবই গুরুত্বপূর্ণ। আমাকে মধ্যক প্রচুরক ভুল করা যাবে না। তুমি প্রশ্ন ব্যাংক, তুমি যখন গাইড বই, তুমি যখন টেস্ট পেপার খুলবা, তখন তুমি এটিই পাবা, এই যে মধ্যক প্রচুরক। প্রশ্নগুলিতে সবগুলোতে মধ্যক প্রচুরক এগুলো সমাধান করতে বলা হয়েছে, ঠিক আছে। তুমি যখন সৃজনশীল সলভ করতে যাবা, তুমি এগুলোই পাবা, মধ্যক নির্ণয় করো, প্রচুরক নির্ণয় করো, এগুলোই, ঠিক আছে। তো ভাইয়া কী করছি, সবগুলো একটা প্রশ্নাবলীর ভিতরে নিয়ে আসতে চেয়েছি, যাতে তোমাদের কাছে জিনিসটা আমি সুন্দর উপস্থাপন করতে পারি, তোমাদের জন্য বুঝতে সহজ হয়, ঠিক আছে। আজকে ইনশাল্লাহ 70 থেকে 75% ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, ঠিক আছে। এই যে অনঙে কী বলছে, আমাকে বলছে গণং সারণী থেকে আমাকে মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে বলছে, ঠিক আছে। আমি যেহেতু তোমার এই ক্রমজিত গণসংখ্যার এই যে সারণীটা তৈরি করে ফেলছি, সেহেতু আমি অনঙে আর তৈরি করি না, ঠিক আছে। তুমি যখন মধ্যক প্রচুরক তুমি যখন এই নির্ণয় করতে যাবা, তখন তোমাকে প্রয়োজন হবে এই 4টি, ঠিক আছে। ক্রমজিত গণসংখ্যা তোমার প্রয়োজন হবেই, অবশ্যই মাস্ট প্রয়োজন হবে এই মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে, ঠিক আছে। যে আমরা গণং সারণী থেকে মধ্যক ও প্রচুরক নির্ণয় করা হলো, দেখলাম যে এখানে মোট গণসংখ্যা n = 40টি, সেটা তো আমরা জানি। মধ্যক এই যে আমার মধ্যক ও প্রচুরক নির্ণয় করার সময় আমাকে যে মধ্যক যেটা আছে ওটা আমার নির্ণয় করতে হবে। কীভাবে? মধ্যক হবে n/2তম পদ, 40/2তম পদ। এই যে এর সময় আমরা 40 বসেছি, 40/2 40/2তম পদ = 20তম পদ আসছে, ঠিক আছে। তাহলে 20 যা অবস্থান 51 থেকে 60 যা হচ্ছে মধ্যক শ্রেণী, ঠিক আছে। এই যে 51 থেকে 60, ঠিক আছে। 20তম পদ, যেমন ধরো ভাইয়া তুমি যে 20তম পদটা ভাইয়া কীভাবে হিসাব করবা, এই যে 20, ঠিক আছে। 4 12 12 কোথায়, এখানে হচ্ছে কি 20, ঠিক আছে। এই যে 23-এর ভিতরে 20 অবস্থান করে, সেহেতু আমার 20 যদি হিসাব করি, তাহলে এটা কোথায় 51 থেকে 60 এই শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত, ঠিক আছে। তো সেহেতু আমরা একটা মধ্যক শ্রেণী হিসেবে কী ব্যবহার করব, মধ্যক হবে n/2তম পদ সমান 40/2তম পদ = 20তম পদ, ঠিক আছে। এটি কোথায় 51 থেকে 60 যা হচ্ছে আমাদের মধ্যক শ্রেণী, ঠিক আছে। সুতরাং মধ্যক শ্রেণীর নিম্নসীমা, ভাইয়া গত পার্ট 1-এ আমরা এই বিষয় নিয়ে আলোচনা করে আসছি। তোমরা যদি কোনো বুঝতে সমস্যা হয়, তুমি পার্ট 1টা দেখে আসো, ঠিক আছে। মধ্যক শ্রেণীর নিম্নসীমা, L = 51, ঠিক আছে। তারপর হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর জড়িত গণসংখ্যা, সেটাকে আমরা এফসি দিয়ে কী প্রকাশ করা হয়, যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা। কীরকম, এই যে আমরা মধ্যক শ্রেণীটা পেয়েছিলাম না, এই যে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী, এই যে পূর্ববর্তী শ্রেণী হচ্ছে এই 12, ঠিক আছে। এই যে এটা যদি মধ্যক শ্রেণী হয়, তার পূর্ববর্তী শ্রেণীর ক্রমজিত গণসংখ্যা হচ্ছে এটি, ঠিক আছে। তো এটা হচ্ছে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা, তো এফসি সমান এই যে 12, ঠিক আছে। এরপরে হচ্ছে আমাকে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা কত, FM = 11। আমরা নিজেরাই তো দেখে আসছি, এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা আমরা পেয়েছি 11, ঠিক আছে। এই যে আমরা এখন লিখলাম মধ্যক শ্রেণীর গণসংখ্যা FM = 11, ঠিক আছে। তারপর হচ্ছে শ্রেণীব্যাপ্তি H তো আমরা জানি 10, ঠিক আছে। তো গণসংখ্যা n 40 দেওয়া আছে। তাহলে সুতরাং মধ্যকের সূত্র ভাই এটা ভুল করা যাবে না, কারণ পরীক্ষায় আমরা দেখা যায় এই সূত্রটা বারবার ভুল করি, ঠিক আছে। আমরা বারবার এই সূত্রটা আমাদের ভুল হয়, ঠিক আছে। তো আমরা যাতে এটা ভুল যাতে আমাদের না হয়, সেহেতু আমরা ভালোভাবে আমরা এটা রিভাইজ দিয়ে যাব, ঠিক আছে। ভালোভাবে দরকার হলে খাতায় আমরা 5 থেকে 10 বার লিখে যাব, ঠিক আছে, এটা যেন আমাদের ভুল না হয়। তাহলে L + n/2 - FC * H/FM, ঠিক আছে। আমরা ভাই নিজেরাও এখান থেকে আসছি, এফসির পরিচয় কি, FM এর পরিচয় কি, ঠিক আছে, L এর পরিচয় কি। সো আমরা এখন বসে দিচ্ছি L = 51, n/2, n মানে হচ্ছে 40, 40/2 হলে 20 - FC = 12 ইন্টু এই যে H/FM, H সমান কত, 10/11, এই যে মধ্যক শ্রেণীর গণসংখ্যা, ঠিক আছে। তো এবার আমরা সুতরাং মধ্যক কী হলাম, L + n/2 - FC H/FM, আমরা ওখানে 51 20 আমরা এগুলো বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তাহলে 51 + 8 ইন্টু এই যে 20 মাইনাস যদি 12 করি, তো আমরা 8 পাবো, 8 ইন্টু 10/11, ঠিক আছে। তো 51 × 18 আমরা যখন এটা হিসাব করি 7.273 আসে,
আমরা যখন এই 80 ডিভাইড বাই 11 করি তো আমাদের 7.273 আমরা প্লাস করে আমাদের এটা আসে, ঠিক আছে, এই মানটি আমাদের আসছে। এরপরে ভাই আরেকটা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের প্রচুরক, ঠিক আছে। প্রচুরক আমাদের কি করতে বলছে, প্রচুরক আমরা কীভাবে বাইর করবো ভাইয়া, যেমন ধরেন আবার যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্নমান। ভাইয়া প্রচুরক কীভাবে আমরা ভাইয়া হিসাব করবো, যে শ্রেণীতে কীভাবে বুঝবো ভাইয়া, প্রচুরক হচ্ছে আমরা জানি প্রচুরক আমরা এর আগেও দেখে আসছি, যেটি সর্বাধিক বার রয়েছে সেটি হচ্ছে আমাদের কি প্রচুরক। তাহলে প্রচুরক সর্বাধিক বার কত রয়েছে, 60 না ভাই, 60 রয়েছে না, এই যে 60, যেহেতু 60 যেহেতু সর্বাধিক বার রয়েছে তাহলে এটি শ্রেণী সংখ্যা আমাকে হিসাব করতে হবে। তাহলে শ্রেণী সংখ্যার কি আমরা কী লিখেছি, এটির পরিচয় শ্রেণী সংখ্যার নিম্নমান, তাহলে নিম্নমান হলে L = 51, ঠিক আছে। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, এটি কিসের পরিচয়, হচ্ছে F1 এর পরিচয়, ঠিক আছে। আমরা যখন এই যে প্রচুরকের সূত্রাবলীটা লিখবো এগুলোর পরিচয় F1 F2 এগুলোর পরিচয়, ঠিক আছে। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা F1 = 3 কেমন আসছে ভাইয়া, F1 = 3 কেমন আসছে, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা কোনটা, এই যে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, যে পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা 8, আমরা 11 থেকে 8 যখন বিয়োগ করব তখন আমরা 3 পাবো, ঠিক আছে। আমরা এই যে 3টা পাবো, ঠিক আছে। এরপর হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা F2 সমান ভাই 0 কেমন হয়েছে, এই যে ভাইয়া 0 কেমন হয়েছে দেখেন ভাই, এই যে এটা হচ্ছে কি প্রচুরক শ্রেণী। এই যে প্রচুরক শ্রেণী আমরা কত পেয়েছি, 11 থেকে যদি তার পরবর্তী শ্রেণী বিয়োগ করা হয়, 11 থেকে যদি আমরা 11 বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কত, 0, ঠিক আছে। আর এর আগের ক্ষেত্রে কী হয়েছে, 11 - 8, যেহেতু আমরা ওখানে কত পেয়েছি, 3 পাইছি, ঠিক আছে। ওটা হচ্ছে F1 আর এটা হচ্ছে কি F2, ঠিক আছে। তো আমরা F1 আর F2 হিসাব করে আমরা একটা পেয়েছি 3 আর একটা পেয়েছি 0, আর শ্রেণী ব্যবধান তো আমরা জানি 10, ঠিক আছে। তো এরপর আমরা কি করেছি, প্রচুরক দেখেন ভাইয়া, প্রচুরকে আমরা কীভাবে নির্ণয় করেছি, প্রচুরক সমান L + F1 / F1 + F2 × H। ভাই এই সূত্রটা ভুল করা যাবে না, পরীক্ষার হলে এগুলো যাতে আর আমাদের সমস্যা না হয় সেহেতু আমরা বাসায় বারবার প্র্যাকটিস করে যাব, ঠিক আছে। তো তারপর হচ্ছে L 51 আমরা বসিয়ে দিয়েছি, এই যে 51 আমরা বসিয়ে দিয়েছি। তারপর হচ্ছে 3 F1 আমরা জানি 3, 3 + 0, ঠিক আছে। এই যে 0, F2 সমান আমরা কত পেয়েছি, 0 × H, ঠিক আছে। তো 51 × 3/3 × 10, ঠিক আছে। 3 কাটা গেলে 1 আসে, আমরা যখন 10 এর সাথে 1 গুণ করি তাহলে 10ই আসে। তো 51 এর সাথে যখন আমরা 10 প্লাস করি তাহলে আমাদের 61 আসে, ঠিক আছে। তো আমরা প্রচুরক পেয়েছি 61, ঠিক আছে। আজকে ভাইয়া ভিডিও এতটুকুই, আগামীকাল ইনশাল্লাহ পার্ট 3-তে দেখা হবে। আর মাত্র 3টি আমাদের বাকি রয়েছে। একটি হচ্ছে সারণী থেকে গড় নির্ণয় করো, সারণী থেকে সংক্ষিপ্ত আকারে গড় নির্ণয় করো, হচ্ছে সারণী থেকে আয়তলেখ, বহুভুজ ও জিব্রাকে অঙ্কন করো। এই 3টি প্রশ্নের সমাধান আগামী পার্ট 3-তে আমরা পাবো ইনশাল্লাহ। পার্ট 3-তে ইনশাল্লাহ দেখি আমি বোর্ড কোয়েশ্চেনও কয়েকটি সলভ করে দিতে পারি কিনা, ঠিক আছে। সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখাবেন যদি কোনো ভুল হয়ে থাকে, আর আপনারা বারবার এই সূত্রাবলীগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আজকে এতটুকুই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।